This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত বাংলা বিচার চায়। আমরা এই শীর্ষক অনুষ্ঠান গত কয়েক সপ্তাহ ধরে করছি। আপনাদের মধ্যে অগণিত মানুষ তারা আমাদের বারবার করে বলেছেন আর রাজনৈতিক কচকচানি ভালো লাগছে না, এবং তারা বলছেন যে সাধারণ মানুষ যা ভাবছেন সেই কথাই তারা শুনতে চান। আর তাই বেছে বেছে আজকের প্যানেলে এমন কয়েকজনকে নিয়ে এসেছি যারা কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এবং তারা দেবী পক্ষের আগে আমাদের সমাজের দেবী। তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু প্রথমেই একবার দেখে নেব আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার জীবনে অন্তত এই ধরনের মহালয়া আসেনি। অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সন্ধিক্ষণে মহালয়া মানেই একটা রোমাঞ্চ, একটা উৎসব আমেজ। এই প্রথম আমার জীবনে এমন একটা পুজো আসছে যেই পুজোর উৎসবের রং আদৌ কি রঙিন, নাকি সব কিছু মনে হচ্ছে সাদা কালো, শুভ আর অশুভর লড়াই। অবশ্যই আমাদের বক্তাদের কাছ থেকে শুনবো। তার আগে একবার দেখে নেব দুটি গুরুত্বপূর্ণ খবর আজকের দিনে। প্রথমত, জুনিয়র ডাক্তার অর্থাৎ যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের দাবিগুলো আমরা দেখে নেব, এবং তার পাশাপাশি আমরা অবশ্যই মিছিলটা দেখব, যে মিছিল আজকে গোটা শহর জুড়ে বিকেল থেকে সন্ধে গোটা শহর জুড়ে প্রতিবাদের মিছিল নেমেছিল। রাস্তা দখল চলবে, ভোট দখল, মহালয়ার ভোর এবার অন্যরকম ভোর হতে চলেছে। অনেকেই বলছেন উৎসব না প্রতিবাদ। এই মহানগর বিভিন্ন ধরনের রাজনৈতিক মিছিল দেখেছে, হ্যাঁ, কিন্তু এইরকম অভিনব মিছিল দেখেনি যেখানে রাজনীতির রং লাগেনি। যেই মিছিলে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডক্টর সবাই সামিল হয়েছেন। নিত্য নতুন স্লোগান এবং দৃপ্ত কণ্ঠে আজকে রাজপথে আমরা সেই মিছিল দেখেছি। কিন্তু কিসের দাবিতে এক নজরে দেখে নেব। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির পর সোমবার রাতেই টানা 8 ঘন্টা জিবি বৈঠক চলে জুনিয়র ডক্টরস ফ্রন্টের। জেনারেল বডির এই বৈঠকে অংশগ্রহণ করেন 23টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। আরজিকরের বুকে স্পেসিফিকলি আরজিকর যদি বলতে হয়, এবং বিভিন্ন কলেজগুলো তো যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, এটা ঠিক। বাকি মেল ফিমেল ওয়াশরুম, অনকল্ড রুম, প্যানিক বাটন, আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে, রেফারাল সিস্টেম সম্পর্কে, এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আরজিকরের বুকেও হয়নি, অন্যান্য কলেজের বুকেও হয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর 10 দিন অতিবাহিত হয়ে গেল, তাহলে তারপরেও কেন এখনো এই গড়িমসি? বৈঠক শেষে 10 দফা দাবি রাখা হয় জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ে নজর দেওয়া হয়েছে এই তালিকায়। দাবি 1, স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায় বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। দাবি 2, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। নারায়ণ সরব নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে। দাবি 3, রাজ্যে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা, মানে রোগীকে অন্যত্র স্থানান্তর করার প্রক্রিয়া চালু করতে হবে। দাবি 4, প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কতগুলি বেড ফাঁকা আছে সেটির জন্য একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে। দাবি 5, প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন। সিসিটিভি
ডাক্তারদের জন্য অন কল রুম, শৌচালয়, হেল্পলাইন নম্বর, প্যানিক বাটন চালু করতে হবে। দাবি 6, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে। সিভিক ভলেন্টিয়ারের বদলে দায়িত্বে রাখতে হবে পুলিশ কর্মীদের, নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও। দাবি 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। দাবি 8, বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্বীকৃতি দিতে হবে মেডিকেল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তার সংগঠনকে। মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি রাখতে হবে। দাবি 9, প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দাবি 10, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলির দ্রুত তদন্ত করতে হবে। 10 দফা দাবি পূরণের জন্য পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের তরফে। বলা হয়েছে বাধ্য হয়ে তারা আবার কর্মবিরতিতে ফিরছেন। যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুরক্ষা ও রোগী পরিষেবা এবং ভয়ের রাজনীতি প্রসঙ্গে 10 দফা দাবি পূরণ না হচ্ছে ততদিন চলবে কর্মবিরতি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি 14 অক্টোবর। পুজোর মুখে ডাক্তারদের এই অবস্থান তাই কার্যত চাপেই ফেলল রাজ্য পুলিশ ও প্রশাসনকে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। অনেকেই বলেন আমাদের রাজ্যের রাজনীতির অবস্থাটা খুব হতকুৎসিত, অর্থাৎ যে রঙগুলো রয়েছে সেটা সবুজ হতে পারে, গেরুয়া হতে পারে, লাল হতে পারে, বা ওই পুরনো আমলের তেরঙা হতে পারে। অনেকে বলেন শুধু মালদা মুর্শিদাবাদে আছেন। সব মিলিয়ে রাজনীতির অবস্থাটা খুব খারাপ, তাই সাধারণ মানুষকে জাগতে হচ্ছে। অনেকে বলছেন এটাই হচ্ছে শুভ লক্ষণ এত অন্ধকারের মধ্যে। আমরা এক নজরে দেখে নেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন। একবার দেখে নেব। আপনাদের নামটাই শ্রী ভূমিশ্রী, আমি তো উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়। আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন। একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে। আমরা প্যাকেট করিয়েছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে, চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, কোথাও দুধের প্যাকেট, কেকের প্যাকেট, বাচ্চাদের বিস্কুটের প্যাকেট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো উদ্বোধন করছেন, ঠিক সেই সময় বিমানবন্দরে এ রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন সেটাও শুনে নেব। না, এটা আমরা বরাবরই দেখে এসেছি। উনি তো নিয়মকানুন মানেন না হিন্দু ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের ক্ষেত্রে হলে মানেন। তো এখন তো মানে
এরকম পরিস্থিতি হয়ে গেছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, হ্যাঁ, শরদ প্রাতে পাগলি ঘোরে কাঁচি হাতে, লোকজন এগুলো এসবও লিখছে। যদিও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির বক্তব্য দেখালাম, কিন্তু এই নিয়ে আলোচনা করব না। তার কারণ বিষয়টা দেবী পক্ষ। হ্যাঁ, এটা ঠিক কথা, 400 বছর ধরে বাঙালি দুর্গাপুজো করছে নাকি, এবং 400 বছর ধরে কি মহালয়া হয় তা নয়, কিন্তু এটা ঠিক কথা, এই রকম দুর্গাপুজো বাঙালির জীবনে কি আদৌ এসেছে, বা আমাদের জীবনে আদৌ এসেছে? আমি সরাসরি চলে যাব আমাদের বক্তাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন সুচিত্রা। সুচিত্রাকে আমরা সবাই চিনি, ইতিমধ্যেই তিনি ভাইরাল, বিভিন্ন সময় তিনি পড়ান, দুটি বিষয়ে তিনি এমএ করেছেন, এবং ইদানিংকালে আরজি করের ঘটনায় তিনি প্রায় তুলোধনা করছেন সরকার পক্ষকে। আমি তার কাছে অবশ্যই আসব। এরপর চলে আসব বোলান গঙ্গোপাধ্যায়। অন্তত সাংবাদিক হিসেবে আমরা নন্দীগ্রাম, লালগড় থেকে শুরু করে আরজি করে কিছু মানুষকে দেখেছি কোনোভাবেই বিক্রি হননি বা বিকৃত হননি। সাধারণত বিদ্বজনেরা মাসোহারা নিয়ে বা পুরস্কারের লোভে তারা চুপ করে থাকেন, কিন্তু বোলান গঙ্গোপাধ্যায় তাদের মধ্যে ব্যতিক্রমী সমাজকর্মী। বোলানদি, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় চিত্রনাট্যকার, লেখিকা, সাহিত্যিক সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সম্রাজ্ঞী, আপনাকেও স্বাগত। এবং জানিয়ে রাখি, বেশ কিছু বাংলা ছায়াছবি, যে ছবিগুলোকে ইদানিংকালে গত 5 বছরে বলা হয়েছে সবচেয়ে বেশি, কেউ কেউ বলেছেন নারীবাদী, কেউ কেউ বলেছেন বাস্তবধর্মী, কেউ কেউ বলেছেন ঋতুপর্ণ ঘোষের পর যে ধারা প্রায় শুকিয়ে যেতে বসেছিল, সম্রাজ্ঞী তা ফিরিয়ে আনছেন। আমি আজকে কথা কম বলবো, বেশি শুনবো আপনাদের কাছে। আমি বললাম দিয়ে আপনাকে দিয়েই শুরু করব। তার কারণটা হচ্ছে ইদানিংকালে, সেটা এসএসকেএমে কনভেনশন বলুন বা বিভিন্ন পত্রপত্রিকায় উত্তর সম্পাদকীয় লেখায়, আপনারা একটা অদ্ভুত ঝাঁজ পাচ্ছি লেখার, এবং যেটা আমরা লালগড়, নন্দীগ্রাম, জঙ্গলমহল পরিবর্তনের সময়ও পেয়েছিলাম। আপনার সঙ্গী সাথীরা আজকে হয়তো নেই, হ্যাঁ, আকাশের সপ্তর্ষি তারা সবকটা তারা আর নেই, কিন্তু আপনি এখনও ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছেন। এই সময়টা আপনার জীবনে তো পুজো এসছেন, দেখুন কে পুজো মানবে না এটা আমি এই বিষয়ে যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক একটা উৎসবের একটা আলাদা রং থাকে। এবং মানে আমার পাবলো নেরুদার কবিতা মনে পড়ে যাচ্ছে। পাবলো নেরুদা বলেছিলেন যে তোমরা আমাকে অন্ধকার গারদে ভরে রাখতে পারো, তোমরা আমার গুলগুলিটা ঢেকে দিতে পারো, আমাকে অন্ধকারে নিমজ্জিত করতে পারো, পৃথিবীর সব ফুল দোলে দিতে পারো, কিন্তু তোমরা বসন্ত আসবেই, আটকাতে পারবে না। সেরকম উৎসব আমাদের জীবনে আসে, এবং কখনো কখনো মনে হয় যে বলে না এক একটা বসন্ত পেরোনো, আমরা যারা বঙ্গজীবনে আমাদের এক একটা পুজো যেন এক একটা বসন্ত ছোটবেলা থেকে। এই রকম পুজোর সময় আগে কখনো দেখেছেন বোলানদি? না, এই রকম পুজো আগে কখনো দেখিনি। পুজোর সময় প্রত্যেকবারই বাংলার বিভিন্ন জায়গায় পুজোর আগ দিয়ে এই সেপ্টেম্বর মাস থেকে বন্যা হয়, এটা ছোটবেলা থেকে জানি। এবং বন্যার ত্রাণের জন্য তখন সকলে বেরোতেন রাস্তায়, এবং এই কথাটা প্রত্যেকেই বলা বলি করতেন, দেখো তো পুজোর মুখে কি একটা অনর্থ ঘটে যাচ্ছে মানুষ ইয়ে করতে। এবং ব্যক্তিগতভাবে আমি নাস্তিক হই বা না হই, পুজো জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা ভাবে এসেই থাকে। ছোটবেলায় সবচেয়ে যেটা মনে হতো সেটা হচ্ছে নতুন জুতো পাওয়া যাবে। হ্যাঁ, পুজোর সময় যারা তো জুতো, জামা তবু একটা অন্য সময় পাওয়া যেত, কিন্তু জুতোটা পুজোর সময়তেই পাওয়া যেতে হবে। আর একটা হচ্ছে জুতোটা ছিঁড়তো না, জানো তো, এখনকার মতো 3 মাসের জুতো তো পরতাম না, জুতোটা ছেড়ে নিই তাহলে কি জুতো পাওয়া যাবে। মানে এই টেনশনটা ছিল আমার, হচ্ছে পুজোর প্রথম টেনশন। স্কুল থেকে আসার সময় জুতোটাকে চেষ্টা করতাম কোনো নুড়ির মধ্যে যাতে ছিঁড়ে যায় জুতোটা। হ্যাঁ, কি জানি বাবা জুতো ছিঁড়লো না, বলে দিল বাড়ি থেকে, এই জুতো তো ছেড়ে নি। এখন জুতো আমাদের সময় তো কল্পনা, আমার মনে হয় আপনার এই কীর্তিকলাপ দেখেই সে বিখ্যাত বহুজাতিক সংস্থা বাংলায় বিজ্ঞাপন দিয়েছিল, পুজোয় চাই নতুন জুতো। আমার মনে হয় আপনার দুঃখটা বুঝেছিল। জুতোটা একটা মানে ভীষণ একটা এসেনশিয়াল ব্যাপার, এবং সেটা পরে পুজোয় যদি যাই তাহলে পা খোঁড়াতে খোঁড়াতে, কারণ সেটা তো তখনও ঠিক হয়নি পায়ের সঙ্গে ইয়ে, এই একটা অদ্ভুত অনুষঙ্গ আছে।
আর পুজোয় এই রকম তো পুজো ছিল না আমাদের ছোটবেলায়, এই এত আলো এত, কিন্তু ভেতরে উৎসব ছিল। হ্যাঁ, এই এত আলো। এখন দেখি সিঁদুর খেলাটা, আমি বাগবাজারে থাকি, বাগবাজারে সিঁদুর খেলা দেখতে আমরা প্রায় সকলেই প্রতি বছর দশমীর পরে যেতাম, মানে ওটা দেখতেই যেতাম যে কি হয়। এখন দেখি কি ওটা দোলের মতো ব্যবহার হয়, সিঁদুরটাকে একটা দোলের উপকরণ হিসেবে, যেমন আবির খেলে সেরমভাবে সিঁদুর খেলে, এটা কিন্তু ছিল না। হ্যাঁ, সিঁদুর খেলা একটা অসম্ভব, একটা অন্যরকম একটা তার ফিলিং ছিল। এবং আমরা তখন দেখতাম যে বিভিন্ন বনেদি বাড়ির বউরা, যাদের অসহ্যম পশ্চা তারা পায়, তারাও কিন্তু ওই দুর্গা মণ্ডপে ঠাকুরকে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুরটা আরেকজনকে ছোঁয়ানো, এই জিনিসটা চলতো। কিন্তু সেটা নিয়ে এরকম আড়ম্বর এরকম ছিল না ব্যাপারটা। এটা এখন একটা বিজ্ঞাপনের মতো ব্যাপার, প্রত্যেকেই লাল পাড় সাদা শাড়ি পরে ইউনিফর্মের মতো যাচ্ছে, এরকম ছিল না। কিন্তু উৎসব ছিল, আমাদের প্রত্যেকের মধ্যেই সেই উৎসবটা ছিল। সেটা একেবারে দরিদ্র মানুষের মধ্যে, আবার একেবারে বনেদি ঘরের অসঞ্জম পশ্চা মেয়েদের মধ্যে। এই উৎসবটা খানিকটা ঋতুটাও নিয়ে আসে, শরৎকালের এই যে একটা আবহাওয়া বাংলার, এটাও এই উৎসব নিয়ে আসে। এবার কি অনুভব করছেন? এইবার কিছুই অনুভব করতে পারছি না। এবার যেটা হয়েছে, আমার নিজের যেটা মনে হচ্ছে যে এই মেয়েটি একটি সফল মেধাবী মেয়ে, তাকে এই রকম তিলে তিলে কষ্ট দিয়ে, যে কোনো কারণেই হোক, সেটা সে বিকৃত মনস্কতা হোক, বা সে কিছু জেনে ফেলেছে, বা ড্রাগ লবির জন্যে হোক, আমরা সেটা এখনো জানতে পারিনি। কিন্তু একটা সফল মেধাবী মেয়ে, একটা দরিদ্র বাড়ির মেয়ে, তার বাবা তাকে কি কষ্ট করে বড় করেছেন, সেই মেয়েটির এই রকম মৃত্যু আমাদের প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে গেছে সে। হ্যাঁ, এবং প্রত্যেকে আমরা ভাবছি যে আমার বাড়ির মেয়েটা তো এত সফল না, এত মেধাবী না, সেও তো কাজ করতে যায়। আমি যেদিন মিছিলে রয়েছি, আমাকে একজন আয়া বয়স্ক মহিলা, তিনি মেডিকেল কলেজ থেকে পুরোটা হেঁটে এসছেন, হেঁটে এসে আরজি করের ওখানে আমাকে বলছেন যে দিদি, আমি সারা জীবন আয়ার কাজ করেছি, নাইট ডিউটি করেছি, হ্যাঁ, এই রকম তো কল্পনা করতে পারিনি কখনো। এখন আমি আর কাজ করতে পারি না, আমার মেয়েটাও এই কাজ করে, কিন্তু আমি তাকে আর নাইট ডিউটিতে যেতে দেব না। কালকে আমার এক বান্ধবী, তার নাতনি ডাক্তারি পড়বে বলে ইচ্ছে করছে, তা আমি জিজ্ঞেস করছিলাম কি ডাক্তারি জয়েন্টে বলছি কি, এখন আমরা বলছি ডাক্তারিতে যেতে হবে না। বলছে আমরা যতই বলি ছেলে আর মেয়ে, সে আমার সেই বান্ধবী বলছে যে আমি যতই বলি আমি ছেলে আর মেয়ে কিছু না, আমরা সমান করে মানুষ করছি, কিন্তু আফটার অল তো ওর মেয়ে, ওর তো শরীরটা মেয়ের। হ্যাঁ, এই যে আমাদের ভেতরে এই মর্মান্তিক একটা চেতনা এই মেয়েটি দিয়ে গেল যে মেয়েদের শরীরটাই হচ্ছে আসল, এবং সেইটাই হচ্ছে তার মেয়ে পরিচয়। এই জায়গাটা আমার মনে হয় সমস্ত মায়েদের লেগেছে, এই জায়গাটা আমার মনে হয় প্রত্যেকটি মেয়েকে আঘাত করেছে, যে আমার শরীরের বাইরে আমার মেধা, আমার শিক্ষা, আমার রুচি, সেসব কিচ্ছু না। আসলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা শরীর, আমি একটা নারী শরীর। এই যে একটা ভয়ঙ্কর ধাক্কা বাঙালি সমাজ খেয়েছে, তার কারণ আরেকটা হচ্ছে যে বাঙালি কিন্তু অনেক কারণে, সে তো এখন বিস্তারিত বলার না, বাঙালির মধ্যে কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে কোনো জাতির তুলনায় মেয়েদের সম্মান করার জায়গাটা অনেক পাকাপোক্ত। সেটা আমাদের এখানে ঊনবিংশ শতাব্দীর হাওয়া বলো, ইংরেজি শিক্ষার হাওয়া বলো, অনেক কিছু কারণ মিলিয়ে, বা বাঙালি সংকর জাতি, বাঙালির রক্তের মধ্যে বিভিন্ন জাতির মিলন আছে, এই সমস্ত কারণ মিলিয়ে বাঙালির মধ্যে কিন্তু মেয়েদের অসম্মান করাটা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা আবার বোলান্দির কাছে আসব। আমি একবার সম্রাজ্ঞীর কাছে চলে যাব। সম্রাজ্ঞী, ইতিমধ্যেই আপনার চলচ্চিত্রে আপনি যে কাহিনীগুলো আমরা দেখেছি এবং আপনার লেখার মধ্য দিয়ে মহিলা এবং নারীর বৃত্ত খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই ঘটনাতে আমরা আপনাকে দেখেছি, আমি
সেটা যাদবপুর হতে পারে, সেটা প্রকাশ্য রাজপথে হতে পারে, আপনিও নেবেছিলেন, আরও ইন্ডাস্ট্রির অনেক মানুষজন নেবেছিলেন। তা কোথাও কি মনে হচ্ছে যে এইবারের পুজোটা সম্পূর্ণ আলাদা? ঠিক, মানে ঋতুব্রতদা, এমন একটি দিনে আমরা দাঁড়িয়ে আছি যখন এই অনুষ্ঠানটি শুরু করার আগেও যে সংবাদগুলো আপনি দেখাচ্ছিলেন তার মধ্যেও আমরা দেখছিলাম যে মূলত মহালয়ার আগের দিন মানে সাধারণত পুজো নিয়েই সংবাদ মাধ্যমে নিউজ থাকে, কিন্তু আজকে সেরকম একটি সন্ধে তো নিশ্চয়ই নয়, কারণ পারিপার্শ্বিক আরও 10টা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আজকে আমাদের, যে পুজো ছাড়াও এবং প্যান্ডেল ছাড়াও। সেখানে দাঁড়িয়ে দুটো জিনিস আমার মনে হয় বোলানদি যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যময়। যে উনি বলছিলেন না যে মায়েদের বুকে এসে কোথাও একটা লেগেছে ঘটনাটা, আমার দুটো জিনিস এই ঘটনায় মনে হয়েছে। একটা হচ্ছে যে এই ঘটনা প্রথমবার দেখেছি এমন নয়, এই ঘটনা প্রথমবার পড়েছি এমন নয়, বা এই ঘটনা আর কোনো আভাস আমার ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে ছিল না তাও নয়। আমি মানে যবে থেকে বাসে ট্রামে চড়ছি, ট্রেনে যাচ্ছি, পাবলিক ট্রান্সপোর্টে চড়ছি, আমি জানি আমি মেয়ে, আমার শরীর আলাদা, আমি জানি সেখানে স্পর্শ করার কত রকমের ছলচাতুরি কায়দা কানুন চলে, সেটা পুরোটা আমার আত্মস্থ ছিল। আমার মনে হয় এই ঘটনাটাকে ভিন্ন ঘটনার থেকে দুটো জায়গায় আলাদা করেছে। একটা আমি বলবো মানে একটা হচ্ছে যে কথাটা বোলানদি বলছিলেন না যে একটি মেধাবী মেয়ে, হ্যাঁ, সেটার যেমন একদিকে আমার মনে হয় যে হ্যাঁ একজন মেধাবী করিতকর্মা মেয়ে, একজন ডাক্তার, তার সঙ্গে যখন এরকম হতে পারে তাহলে তো আমাদের যে কোনো কারোর সঙ্গে এরকম হতে পারে, এই বোধটা থাকে। একই সঙ্গে আমি বলবো ঋতব্রতদা, এটা কিন্তু আমাকে মানুষ হিসেবে একটা নতুন প্রশ্নের মুখেও দাঁড় করিয়েছে। আমি খুব ব্যক্তিগতভাবে বলবো, আমি কারোর দিকে আঙুল তুলবো না, যে যদি আজকে ডাক্তার না হতো তাহলেও আমি একইভাবে রিয়্যাক্ট করতাম। তো আমি নিজেকে বহুদিন সকালে এই প্রশ্নটা করেছি ঋতব্রতদা, কারণ সত্যি হয়তো আর 5টা ঘটনায় সবসময় আমি একইভাবে প্রতিক্রিয়াশীল হয়ে উঠিনি, এটা আমি আমার বিবেককে প্রশ্ন করছি, আমি অন্য কাউকে করছি না। দ্বিতীয়ত আমার মনে হয় এই ঘটনাটা আর একটা কারণে খুব ব্যতিক্রমী এবং আমাদের সকলকে কোথাও একটা হন্ট করেছিল, সেটা হচ্ছে আমরা হয়তো ভেবেছিলাম যে মানে একটা যে কোনো পরিকাঠামোয় ব্যক্তির মধ্যে যে অপরাধ মনস্কতা সেটা হয়তো রাতারাতি বদলে ফেলা যায় না বলেই আমার ধারণা, কিন্তু সিস্টেম সেটাকে তক্ষুনি দমন করার চেষ্টা করছে কিনা সেইটার দিকে একটা মানুষের চোখ থাকে। ফলে আমার মনে হয় এই ঘটনাটা আরেকটু আমাদের হন্ট করে গেছে এবং আরেকটু আমাদের ধাক্কা দিয়েছে, সেটা শুধু ঘটনাটার জন্য নয়, ঘটনাটার পরবর্তী সময় সিস্টেমের থেকে ইমিডিয়েটলি আমরা যে পদক্ষেপ দাবি করেছিলাম বা আশা করেছিলাম সেই পদক্ষেপগুলোর অনেক পদক্ষেপই পরবর্তী সময় নেওয়া হয়েছে, কিন্তু সেটা বেশ খানিকটা বিলম্বের পর নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যদি আজকে ভাবি তাহলে আমার আজকে কি মনে হবে যে আমি আজকে রাস্তায় বেরোলে যে কোনো ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে, সেটা তো আমি আটকাতে পারবো না, কারণ এত কোটির একটা দেশে আমি জানি না প্রত্যেকের মানসিকতা কেমন, কিন্তু আমার এই আশাটা থাকবে যে কোনো সিস্টেম, সেটা রাজ্য, আমার দেশ, আমার যে কোনো সিস্টেম, আমার যে জুডিশিয়ারি সিস্টেম, সমস্তভাবে অন্তত একটা অপরাধের বিচার হবে। ফলে এই গোটা জায়গাটা তো একটা কোথাও বিচারের দাবিতে, সেই দিক দিয়ে যেমন আমার মনে হয় এবার একটা ব্যতিক্রমী। একই সঙ্গে একটা কথা বলেই আমি মানে তোমার এই উৎসব যে আমি এবারে অন্যরকম কিনা, একই সঙ্গে আমি এটাও মনে করি ঋতব্রতদা, সেটা হচ্ছে যে উৎসব মানে এই যে পুজো, সেটা তো শুধু ধর্মকেন্দ্রিক না, কারণ আমাদের পুজোয় কিন্তু পুজো সংখ্যা বেরোয়, পূজাবার্ষিকী বেরোয়, আমাদের আগে পুজোর গান বেরোতো, ফলে এই পুজোটা কিন্তু ধর্মকে ছাপিয়ে গিয়ে একটা সার্বিকভাবে সকলের পুজো। তো এই যে মিলনোৎসব, মানুষকে একত্রিত হওয়ার এই জায়গাটায় আমি একই সঙ্গে এটাও মনে করি যে মানুষের একত্রিত হওয়াটায় বাধা না পড়লেই ভালো। সেই একত্রিত হয়ে তারা মিছিল করবেন না, আন্দোলন করবেন না, কি করবেন সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু যেখানে অনেক সংখ্যক মানুষ একত্রিত হচ্ছে, একত্রিত হওয়ার আসলে একটা প্রয়োজন আছে। সারা বছরে যে কোনো একটা সময় যে মানুষ একত্রিত হয় সেটার একটা প্রয়োজন আছে। বাহ, খুব সুন্দর বললেন। আমি এবার চলে যাব সরাসরি সুচিত্রার কাছে। সুচিত্রা, আমরা আপনাকে আগে এত এইভাবে দেখিনি এবং আপনি ভাইরাল হয়েছে, অনেকে বলেন আপনি চ্যাটাং চ্যাটাং করে এমন কথা বলে ফেলছেন তাতে অনেকে ক্ষুব্ধ হচ্ছে, অনেকে অত্যন্ত আনন্দিত উদ্বেলিত হচ্ছে। এইবারের পুজোটা কি আপনার কাছে একেবারে অন্যরকম? প্রথম কথা, এইবারে কিন্তু আমার কাছে সেরকমভাবে পুজোর কোনো যে স্পৃহা, যে আনন্দ, সেটাই নেই। প্রথম কথা, এবারে একটা কোথাও লাগছে যে আমরা যেন কোথাও ভিতর থেকে যেন এই অভয়ের কেস আমাদের ভিতর থেকে কোথাও যেন আমাদেরকে একটা ধাক্কা লাগলো, যেটা মনে হলো আমাদের নিজেদের ঘরের মেয়ে যেন চলে গেল। আমরা উমাকে আসবো বলে আমরা যখন আমরা আহ্বান জানাচ্ছি, সেই সময় একই সাথে আমরা তো নিজের ঘরের উমাকেই তো বিসর্জন দিয়ে দিলাম।
মানে আপনার মনে হচ্ছে মানে উমা আসার আগেই আমরা উমাকে বিসর্জন দিয়ে দিলাম, তাহলে তা সেখানে তো আমরা কি করব? আজকে আমরা শিক্ষিত সমাজ, যে সভ্য সমাজে হয়ে থাকি, আজকে যেটা উনি যেটা বললেন যে একটু আগে কালেকটিভ যে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, দেখুন আমার হয়তো চ্যাটাং কথা হতে পারে, যাই হোক না কেন, অনেকে হয়তো আমার উপর ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু এইটা তো ঠিক কথা, আজকে আমি সেই সময় যদি না চেঁচাতাম, হয়তো আমার এই জিনিসটা প্রতিবাদটা তো সবার কাছে পৌঁছেছিল, যার জন্য আরও আমাকে সেই সময় সাপোর্টও করেছিল। কারণ আর আমি এটা অভয়ের জন্য, এবং আমি চাই একটা জিনিস যাতে পরবর্তীকালে কোনো যাতে বাংলায় কেন কোনো পৃথিবীতে, শুধু বাংলায় নয়, এর আগে যেটা বলছিলেন ম্যাডাম, যেটা বলছিলেন শুধু কিন্তু এখানে যে হয়েছে তা কিন্তু নয়, মণিপুর, হাতরাস, আপনার হচ্ছে উত্তরাখণ্ডে রিসেন্টলি একটা নার্সকে করা হয়েছে, এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি বারবার ঘটছে। আমরা সত্যি খুব অন্ধকারে তলিয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যেও, এত অন্ধকারের মধ্যেও কখনো কখনো কিছু কিছু ঘটনা খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। আমার সহকর্মী রুমঝুম সামন্ত আজকে গিয়েছিল এই রকমই একটা টোটো স্ট্যান্ডে। আমি বিজলিকে চিনি, তিনি পুরুলিয়া, বাঁকুড়া জঙ্গলমহলে অত্যন্ত পরিচিত, তার কারণ তিনি টোটো চালান এবং গান। কিন্তু আজকে শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া জঙ্গলমহল নয়, মহিলারা টোটো চালাচ্ছেন, আবার তিলোত্তমা স্ট্যান্ড তৈরি করে ফেলেছেন। এক ঝলক দেখে নেব। আমাদের আর+ নিউজের প্রতিনিধি রুমঝুম সামন্ত গিয়েছিল। আমরা অবশ্যই দেখব, তার কারণ সোদপুরে এবং দমদমে দুটি জায়গায় স্ট্যান্ড তৈরি করেছে মহিলারা। এই স্ট্যান্ড তৈরি করার কারণটা হচ্ছে যে মহিলারা শুধু টোটো চালাবেন না, মহিলা আরোহীরা তারাও যাতে কোনো রকমভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, শুধুমাত্র সোদপুর বা দমদম বা জঙ্গলমহলের একটি দুটো নয়, হয়তো তিলোত্তমা তিনি হয়ে উঠবেন এইভাবেই গোটা রাজ্যে মাইলস্টোন, তার কারণ মেয়েরা জাগছে। সুতরাং দেবীপক্ষের শুরুতে একবার দেখে নেব রুমঝুম সামন্তের সেই প্রতিবেদন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই উক্তিকে পাথেয় করেই এগিয়ে চলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদের আবহে নির্যাতিতার বিচার চেয়ে গোটা দেশ যখন প্রতিবাদ মুখর, ঠিক সেই সময় শহর কলকাতায় দেখা মিলল এক অন্যরকম প্রতিবাদের। নির্যাতিতার সঠিক বিচার চেয়ে ও মেয়েদের সুরক্ষার স্বার্থে দমদম ক্যান্টনমেন্টের সেন্ট্রাল জেল মোড়ে তৈরি হলো তিলোত্তমা টোটো স্ট্যান্ড। 12 জন মহিলা টোটো চালক পরিচালিত এই টোটো স্ট্যান্ড। তাদের একটাই দাবি, তিলোত্তমা বিচার পাক, তিলোত্তমারা এগিয়ে যাক, তাঁদের মাধ্যমেই তিলোত্তমা বেঁচে থাকবেন। তিলোত্তমারা টোটো চালাচ্ছেন ঠিকই, কিন্তু রাস্তায় বেরিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। আমরাও তো একটা মেয়ে, আমরাও তো বিচার চাই, আমরাও তো সবার মানে আমরা যতগুলো মেয়ে আছি সবাই গাড়ি চালাই, সবারই তো একটা সুরক্ষা চাই। তা আমরা চাইলাম যে তখন যে তিলোত্তমা নামে টোটো স্ট্যান্ডটা খুললেই আমাদের সব থেকে ভালো, সে আমাদের মধ্যে বেঁচে থাকবে, আমাদের মধ্যে বেঁচে থেকে আমরা তিলোত্তমার হিসাবে আমরা লড়াই করে চলবো। মেয়েরা সব কিছুই এখন করে, মেয়েরা সব কিছুতেই এগিয়ে আছে, কিন্তু এগোতে দিচ্ছে কোথায়? যেমন আমরা গাড়ি নিয়ে গেলে রাস্তা দিয়ে বাসওয়ালাদের মুখ শুনতে হচ্ছে, অটোওয়ালাদের মুখ শুনতে হচ্ছে, অটোওয়ালারা চেপে দিচ্ছে, ধাক্কা মেরে চলে যাচ্ছে, এমনও বলছে ওই তো তিলোত্তমা করবি, তিলোত্তমা তোদের দেখিয়ে দেবো, তিলোত্তমার মতন অবস্থা তোদেরও করে দেবো। অটোওয়ালারা বলেছে, ক্যান্টনমেন্টের অটোওয়ালারা, এই আমাদের ইসের দিনকারা যেদিনকার আমাদের এই উদ্বোধন হলো, হ্যাঁ মুখে অ্যাসিড বাল্ব মারবো, তোদের তিলোত্তমা করা বের করে দেবো, তিলোত্তমা টোটো স্ট্যান্ড করবি সব বের করে দেবো, তিলোত্তমার মতন অবস্থা তোদেরই করে দেবো, তোদের এই খুন্তি নিয়ে ঘরে থাকবি। এইভাবে অটোওয়ালারা এখনো করছে, এখনো আমাদের সঙ্গে লড়ে যাচ্ছে। প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার পথে কটু কথা তো রয়েইছে। পুরুষ অটোচালকের হাতে মারও খেতে হয়েছে এক মহিলা টোটোচালককে। মাঝে মধ্যেই হেনস্থার শিকার হতে হয়, অভিযোগ এমনটাই। কিন্তু কেন এমন আচরণ? শুধুমাত্র মহিলা বলেই কি এভাবে দমানোর চেষ্টা?
একটা ভাড়া নিয়ে এখান থেকে সরে যেতে হয়। তো আমাদের গাড়ির খরচা আছে পার ডে 100 টাকা, তাহলে আমাদের তো সেই রোজগারটা করতে হবে। আমাদের 4 বার একটা গাড়ি আমাকে 4 বার আটকে বলছে কোত্থেকে প্যাসেঞ্জার তুলেছে। আমি কি কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে কৈফিয়ত দেবো আমি প্যাসেঞ্জারটা কোত্থেকে তুলেছি? আমি তো রোডে নেমেছি খাটার জন্য, আমি রীতিমতন এই গাড়িটার রোড ট্যাক্স দিয়ে নেমেছি, তাহলে কেন আমি প্যাসেঞ্জার তুলবো না? সে আমাকে 4 বার আটকালো, তারপরে রেখে আমি দাঁড়িয়ে থেকে কথা বললে সে সরে গেল, বললো ক্যান্টনমেন্ট ঢুকবি দেখে নেব। যদি বলি বৌনির পাশে, কিসের বৌনি, এটা আমাদের রুট, তোদের কোনো রুট আছে নাকি, তোরা গলির ভেতর গিয়ে চালা, এই সব নানা রকম কথাবার্তা আছে। তারপর আমার সাথে তো আমি তো প্রচণ্ড মুখোড়া বলতে গেলে, আমি একদম ঝটাপট উত্তর দিয়ে দিই। আর আমার সাথে আয়ের দিন সবার সাথে ঝামেলা হচ্ছে, এই চাবি খুলে নিচ্ছে, নয় চাকার হাওয়া খুলে দিচ্ছে। এবার আমাদের যে চাকারও হাওয়া খুলে দেয়, আমাদের কত প্রবলেম হয়ে যায়, আমরা তো মেয়ে মানুষ, আমরা তো গাড়ির চাকা করতেও সমস্যা লাগে। এবার হয়তো খুলে নিয়ে চলে গেলো চাবিটা, এবার 6টা বোনের মধ্যে এমনভাবে হলো গাড়ির নাম্বারটাও যে দেখবো তখনও তো মাথা কাজ করে না। গাড়ি শুধুমাত্র আরজি করেই নয়, দেশের প্রায় প্রতিটি কর্মস্থানেই কম বেশি মহিলাদের হেনস্থা, শারীরিক নির্যাতনের মতো ঘটনা যেন নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে আজকের সমাজে। যে বাংলায় অশুভ শক্তির বিনাশে মা দুর্গার আরাধনা হয়, সেই বাংলাতেই অপমানিত, অত্যাচারিত বাস্তবের দুর্গারা। এমনটা তো হওয়ার কথা নয়। আজ তাই আরজি করের ঘটনা প্রত্যেক নারীকে সংঘবদ্ধ করে তুলেছে। সিস্টেমের বিরুদ্ধে গর্জে উঠেছেন তাঁরা। তিলোত্তমার ন্যায় বিচারই যেন নতুন করে পথ দেখাবে তাঁদের। দেবীপক্ষের সূচনায় সেই দিনের জন্যই যেন প্রহর গুনছেন বাংলার প্রতিটি মহিলা। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে রুমঝুম সামন্তের রিপোর্ট, আর+ নিউজ। আমরা দেখছিলাম সেই সব টোটো চালকদের। আমি কিছুদিন আগে নিউজ রুমে নিয়ে এসেছিলাম বিজলিকে, তিনিও টোটো চালাতেন, তাকেও ঠিক একইভাবে আটকে দেওয়া হয় এবং বিভিন্ন সময় ঠক্কর খেতে খেতে আজকে তিনি সফল টোটো চালক এবং সফল একজন, বলা যেতে পারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনি ডান্সার, বা অর্থাৎ নাচেন, সাঁওতালি নৃত্যকে একেবারে আন্তর্জাতিক জায়গায় পৌঁছে দিয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমি এখন অনেক কিছু বলতে পারতাম, অনেক উদ্ধৃতি দিতে পারতাম, বিখ্যাত পাশ্চাত্যের সেই নাট্যকার যেরকম বলতেন, একটি মেয়েকে একটি বাড়ি দাও, সে তোমার বাড়িটাকে সংসার করে দেবে। একটি মেয়েকে তুমি কিছু কাঁচা সবজি আর শস্য দাও, সে তোমাকে রেঁধে খাওয়াবে। আমি আজকে আর সেই সমস্ত বা অর্ধেক আকাশ জুড়ে তুমি নারী এই সমস্ত কথা বলবো না, কিন্তু এইটা বলবো যে আরজি করের ঘটনা হয়ে যাওয়ার পরও সাগর দত্ততে হুমকি দেওয়া হচ্ছে মহিলা নার্সদের যে বেশি বাড়াবাড়ি করলে আরজি কর করে দেব। একই কথা প্রতিধ্বনিত হচ্ছে সোদপুর থেকে, দমদম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এত সাহস কি করে থাকে? কথা বলতে বলতে আমাদের সঙ্গে চলে এসেছেন মৌমিতা ভট্টাচার্য, উদ্যোগপতি। মৌমিতাও আজকে আমাদের আমন্ত্রিত অতিথি। মৌমিতা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পুজো একটা উৎসব, এবং প্রত্যেকবার আমাদের জীবনে তো বোধহয় বসন্ত দিয়ে গুনি না, আমরা একটা পুজো দিয়ে গুনি। অর্থাৎ একটা পুজো গেল, আরেকটা পুজো এলো। ছোটবেলায় আর বসন্ত কোথায়, বড় বয়সেই বা বসন্ত কোথায়, কিন্তু পুজোটা থাকে। যেটা সম্রাজ্ঞী বলছিলেন, আমাদের কাছে পুজোটা তো শুধু পুজো নয়, পুজো মানে পুজোর খাওয়া, পুজোর গান, পুজোর ঘোরা, পুজোর ফ্যাশন, পুজোর সংখ্যা, পুজোয় প্রিয় লেখকের উপন্যাস বা প্রবন্ধ পড়া, কবিতা পড়া। আপনার কাছে কি এইবারের পুজোটা একেবারে অন্যরকম লাগছে, নাকি মনে হচ্ছে একই রকম? না, অবশ্যই তো অন্যরকম তো আছেই। কারণ কি, আমরা মা দুর্গাকে নারী শক্তি হিসেবে আমরা আরাধনা করি, ঠিক আছে? তো আমাদের এই আরজি করের ঘটনাটা যেটা ঘটে গেছে, সেখানে তো অবশ্যই আমাদের জনসাধারণের, সর্বসাধারণের আমাদের মন ভারাক্রান্ত। কোথাও না কোথাও তো আমরা এটা নিয়ে অবশ্যই কোথাও ভাবছি যে এটা যে ঘটনাটা ঘটে গেছে, সেখানে বলতে পারি যে আমরা নারীরা কোথাও আমরা সুরক্ষিত নই, ঠিক আছে? আগেও যখন আমরা ছোটবেলা থেকে আমরা যখন পুজো করে এসেছি, এরকম নয় যে সেই সময় আমরা খুব সুরক্ষিত ছিলাম। কিন্তু এখন কি হচ্ছে যে এই ঘটনাটা কোথাও যেন আমাদেরকে কোথাও একটা আমাদেরকে জাগিয়ে তুলেছে। আমাদের অনেক দিনের, আমাদের তো প্রতি পদেই আমরা অনেক কিছু ফেস করি, অনেক কিছু কি বলবো, অনেক কিছু ব্যবহার, দুর্ব্যবহার, অনেক কিছু কথা সম্রাজ্ঞীও বলছিলেন। আমাদের রাস্তাঘাটে চলার পথে, কাজ কর্মক্ষেত্রে, সব জায়গাতেই আমরা কিছু না কিছু
মানে বাজে ঘটনার মুখোমুখি হই আমরা, কিন্তু এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা আমাদেরকে নারী শক্তিকে কোথাও আমাদেরকে জাগিয়ে তুলেছে। এবারে পুজোটাকে কিছুটা মনে হচ্ছে যে আরজি করের স্মৃতি, নির্যাতিতা যাকে কেউ তিলোত্তমা বলছেন, কেউ অভয়া বলছেন, কেউ কেউ বলছেন তাকে শহীদের মর্যাদা দেওয়া উচিত, কারণ একটা সিস্টেমকে আটকাতে গিয়েই তিনি প্রাণ দিয়েছেন, নির্যাতিত হয়েছে। কোথাও মনে হচ্ছে একটু আলাদা, মানে আগের বার পুজোতে রাত পোহালেই মহালয়া শুনবো, অবশ্যই যে রোমাঞ্চটা খেলতো, যে উৎসবের বাতাবরণ তৈরি হতো, এবার কি মনে হচ্ছে একটু থমকে দাঁড়িয়েছে সময়? এবারে অবশ্যই আমি মানে বলতে পারি, কালই আমার বাবা বলছিলেন এবং আমার হাজব্যান্ডও বলছিলেন যে এবারে ঠিক পুজো যে মহালয়া, যে কালকের যে মহালয়া, সেই মানে পরিবেশটা যেন আমরা কোথাও মানে উপলব্ধি করতে পারছি না। এখন সব জায়গাতেই জায়গায় জায়গায় আমরা একটাই শুধু দেখতে পাচ্ছি যে তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়। অবশ্যই এটাই আমাদের চাওয়া, ঠিক আছে? এই চাওয়াটা হলে কোথাও যেন আমরা মানে আমাদের একটা বড় প্রাপ্তি হবে, কোথাও মনে হবে যে না, আমরা যেটা ধরে যে জিনিসের জন্য আমরা এতদিন ধরে লড়ছি, এই ঘটার পরে আমরা কোথাও যেন যদি বিচারটা সত্যিকার সঠিকভাবে বিচার পাই, তাহলে তখন আমরা সত্যিকারের উৎসব পালন করতে পারবো। অবশ্যই। আমি আপনার সুর ধরে আমি একবার বোলান্দির কাছে যাব। বোলান্দি, আমি আপনাকে জিজ্ঞেস করব, কারণ আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, টেলিভিশন সাংবাদিকতা শুরু করেছিলাম, তখন আপনাকে আমি লালগড় থেকে, নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে দেখেছিলাম। তখন বাম শাসনের বিরুদ্ধে আপনি যে প্রতিবাদ অন্য সবার সঙ্গে দেখেছিলাম। আজকে অনেকে বিক্রি হয়ে গেছেন, অনেকে হারিয়ে গেছেন, অনেকে মাসোহারা পাচ্ছেন, অনেকে পুরস্কার পেয়েছেন, অনেকে অনেক বড় বড় কমিটিতে আছেন। সুতরাং তারা তো আজকের তো নেই। আবার আজকে শঙ্খ ঘোষও নেই, যে শঙ্খ ঘোষ একসময় বিমানবাবুরা ছুটে যেতে বাধ্য হয়েছিল কারণ আলিবুদ্দিন স্মৃতকে এক কথায় তোপ ডেকেছিলেন। আবার সেই শঙ্খবাবুকে আমি দেখেছি যে উন্নয়ন নিয়ে কম নাস্তানাবুদ করা হয়নি এই আমলে। এখন তো আমাদের এই মানুষগুলোর সংখ্যা কমে গেছে। তা আপনি তার মধ্যে একজন, যাকে আমরা তাও পাচ্ছি, আপনার সঙ্গে কথা বলছি, হ্যাঁ, তার মানে আপনার বয়স বাড়াচ্ছি না, কিন্তু আপনি কিন্তু নবীনার মধ্যেই পড়েন। এখন না, আপনি বিক্রি হননি, আপনার থেকে কম বয়সী অনেকেও তো বিক্রি হয়ে গেছে, কি আর করা যাবে বলুন। কিন্তু আমি আপনাকে দুটো জিনিস প্রশ্ন করব। আজকে আমি দেখেছেন আমার এই অনুষ্ঠানের শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দমকল মন্ত্রী এবং তৃণমূলের দাপুটে নেতা সুজিত বসুর পুজো উদ্বোধন করেছেন শ্রীভূমির। বিরাট পুজো, মানে এমন পুজো যে আন্তর্জাতিক বিদেশের পাইলটরাও জানে যে তার আলোতে বিমান চলাচল স্তব্ধ হয়ে যেতে পারে। বড় কথা হচ্ছে ওই অঞ্চলের লোকেদের সরে যেতে হয়, তাদের পুজোর সময় তারা তাদের বাড়িতে থাকতে পারে না, ওই এত প্যান্ডেল ইত্যাদি, এবং এটা সুজিত বসুরাই ব্যবস্থা করে তাদের কোনো গেস্ট হাউসে পাঠিয়ে দেন। পুজোর সময় আমি আমার বাড়িতে থাকতে পারবো না, মানে কি ধরনের জুলুম, মানে এটাকে পুজো বলে? মানে আমি জানি না। আমি একদিন এটা নিয়ে অনুষ্ঠান করব, কারণ এখন পুজোটা তো আগে জমিদাররা করতেন, আর এখন যারা রাজনৈতিক দলের নেতা তারা করেন, বিরোধী দলও করে, হ্যাঁ, কিন্তু এটা এখনো রাজকীয় ব্যাপার আছে। আমি একটু আপনাকে যে বিষয়ে বলবো, যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, আবার আমরা সুকান্ত বাবুকেও দেখালাম, আমি আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু এই যে শাসক এবং প্রধান বিরোধী দল এবং আর দুটো যে দল আছে, তারা অবশ্য এখন মানে সেই হিসেবে পায়ের তলার মাটিটা তাদের শক্ত নয়, লাল কেমন কালচে হয়ে গেছে। আর যারা জাতীয় রং নিয়ে এত গর্ব করতেন তারা মালদা মুর্শিদাবাদের মধ্যেই আছেন, আমি তাদের নিয়েও কিছু বলবো না। ইংরেজিতে কথা আছে না, ডোন্ট হিট বিলো দ্য নি, তারা এখনো অবধি বিরোধিতা সেরকম করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও বলবো, কোথাও কি মনে হচ্ছে এই যে মূল স্রোতের রাজনৈতিক দলগুলো এইবার বোধহয় জনগণের স্পন্দনটা বুঝে উঠতে পারছে না। মানে শাসক দল আর বিরোধী দল যারা, তারা আজকের দিনে দাঁড়িয়েও, যেখানে মধ্যবিত্ত বাঙালি, এমনকি আমি বলছি সুদূর গ্রামে যারা শিক্ষিত পরিমার্জিত মানুষ, শিক্ষা তো মানুষ পুঁথিগত শিক্ষা নয়, মানে ডক্টর সন্দীপ ঘোষের তো তাহলে বিরাট ব্যাপার, পুঁথিগত শিক্ষায় তো তিনি বিরাট জায়গায় রয়েছেন। কোথাও মনে হচ্ছে যে এবারে পুজোটা মানুষ কি চাইছে, মানুষের চিন্তা ভাবনাটা ধরতে পারছে না এই রাজনৈতিক দলগুলো। এটা তো প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে এটা এদের সিলেবাসের বাইরে, ঠিক, হ্যাঁ। এবং এই যে এত মানুষ নেমেছেন রাস্তায়, যেটা আমরাও কখনো আগে দেখিনি,
সেটা প্রথম দিকে আমার মনে হয়েছে যে শাসক দল বুঝতে পারেনি যে আঘাতটা কোথায়, কত গভীরে, যার জন্যে এইরকম একটা অদ্ভুত উদ্ধত উক্তি যে আপনারা উৎসবে, অনেক তো হলো, এবার উৎসবে ফিরে আসুন। এই উৎসবে ফেরার আহ্বানটা যে মানুষকে কোথায় আঘাত দিচ্ছে, উৎসবে যে কেউ কারোর কি বলবো ইনস্ট্রাকশনে ফেরে না, উৎসব মানুষের ভেতর থেকে উৎসারিত হয়, সেইটা ভুলে গেছেন উনি। হ্যাঁ, সব কিছু কন্ট্রোল করতে করতে ওর মনে হচ্ছে মানুষকে আমি বলবো যে ঠিক আছে এইবার হলো তো অনেক প্রতিবাদ, এবার আপনারা আনন্দে আসুন। সেটা মানুষকে আরো বেশি আঘাত দিয়েছে। প্রধান বিরোধী দল তো সেই হিসেবে কিছু করতে হ্যাঁ, পারেনি। না, প্রধান বিরোধী দল তারাও প্রথম দিক থেকে ভেবেছিল, নানাভাবে এই আন্দোলনে ঢুকতে চেষ্টা করেছিল। এবং তোমাকে আমি বলছি যে কামদুনিতে যে মেয়েটি মারা যায়, আমরা প্রথম গিয়েছিলাম মানে সিভিল সোসাইটির পক্ষ থেকে, জানি 2000। হ্যাঁ, কামদুনিতে যে মেয়েটি মারা যায় সেও কিন্তু এরকম নৃশংস, মানে এর থেকে কম নৃশংস নয়, সেটা সাংঘাতিক একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সরকারি প্রোটেকশনের মধ্যে ঘটেনি, রাস্তায় ঘটেছিল। এমনকি নির্ভয়া যেটা দিল্লিতে, সেটাও এর চেয়ে কম, তার কারণ সেটা রাস্তায় ঘটেছিল। কিন্তু এই যে মানুষকে যে নাড়া দেওয়ার ব্যাপারটা, সেখানে কিন্তু এই সরকারি প্রোটেকশনের ব্যাপারটাও আছে। আর বিশেষত হসপিটাল, যেখানে মানুষ সবচেয়ে একটা দুর্বল সময়ে যায়, হ্যাঁ, সেইখানে যদি একজন ডাক্তার, যে কিনা হাসপাতালের আসল প্রাণশক্তি, সে যদি এরম হয়, তাহলে আমার রুগীর সিকিউরিটি কোথায়, এটাও তো মানুষের মনে হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুর বাইরে গিয়ে আমাদের শাসক দলরা চিরকাল ভেবে এসেছে যে আমার প্রতিপক্ষকে আমি কি করে, তারা তো নাগরিক হিসেবে ভাবে না, তারা ভোটার হিসেবে ভাবে। এবং এই যে ভোটার হিসেবে আমাকে চিহ্নিত করা হয়েছে, আমি যে তার বাইরেও একটা আমার সত্তা আছে, এইটা মানুষের মনকে খুবই মানে বিচলিত করেছে। যে আমি সেদিন মিছিলে যাচ্ছি, প্রথম দিনের মিছিলে একদম সামনে ছিলাম, এক ভদ্রমহিলা, তিনি বাজার করতে এসেছিলেন কলেজ স্ট্রিটে, কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে, বয়স্ক মহিলা, মাঝবয়সী। উনি এসে আমায় জিজ্ঞেস করছেন এটা, এই মিছিলটা কাদের আপনারা, এই যে আমি বললাম এটা সাধারণ মানুষের মিছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই মিছিলটা কোনো রাজনৈতিক দল নেই তো? আমি বললাম না। উনি সঙ্গে সঙ্গে আমার পাশে এসে হাঁটতে শুরু করলেন। এই যে মানুষের কোয়ারিটা, যে এর পেছনে কোনো রাজনৈতিক দল আছে কি না, হ্যাঁ, এটাতেই বোঝা যায় যে রাজনৈতিক দলের প্রতি একটা সাংঘাতিক অনাস্থা। কপিল সিব্বালকে আমাদের স্টেটের পয়সায়, অর্থাৎ আমাদের পয়সায় দাঁড় করানো হয়েছে একটা বিপুল অর্থ দিয়ে। কপিল সিব্বালকে, তার সঙ্গে আরও কত লয়ার, এই সমস্তটাই কিন্তু জনমানুষে একটা অন্যরকম, আমি যে করদাতা, এই যে কি একজন বিধায়ক মানগোবিন্দ না কি নাম দেখলাম, উনি বলছেন যে নুন খেলে, উনি কথাটা এইভাবে বুঝেছেন তাই বলেছেন, কিন্তু এটা তো শাসক দলের ভেতরের কথা, এটা তো তাদেরও মনের কথা যে আমি দিচ্ছি, কার টাকা কে কাকে দেয়। একই কথা বাঁকুড়া এক সাংসদ বলছেন, একই কথা আমরা শুনতে পাচ্ছি যে উত্তর 24 পরগনার একজন মেজো নেতা বলছেন, উনি অত বড় নেতা নন। এরা না সোজাভাবে কথাটা বলে দিচ্ছেন, সেই জন্য মানুষের মনে হচ্ছে দেখেছো কি বলছে, কিন্তু এটা কিন্তু এই শাসক দলেরই ভেতরের কথা, যে আমাকে যদি ভোট না দাও তাহলে আমি তোমার লক্ষ্মীর ভান্ডার দেব না, লক্ষ্মীর ভান্ডারটা যেন শাসক দলের নিজস্ব টাকা, হ্যাঁ, আমার টাকা আমাকে দেওয়ার জন্যে আমাকে শুনতে হবে যে নুন খেলে গুণ গাইতে হবে, আমি কার নুন খাই। অবশ্যই বলেন যে আপনার কথা শুনলেই যেটা মনে হয়, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের একটা গান খুব বিখ্যাত হয়েছে মৌসুমী, হ্যাঁ দেশটা তোমার বাপের নাকি। কোথাও কি আপনার মনে হচ্ছে, যেহেতু আজকে রাজনীতির কোনো লোক নেই, কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা ভোটে নয় হেঁটে সরকার পরিবর্তন করে দিল, কারণ ভোটে সরকার পরিবর্তন হচ্ছে না, এই ঘটনাতে খুব বিচলিত হয়ে গেছে উত্তর পূর্ব আমাদের উপমহাদেশ এবং গোটা বিভিন্ন জায়গার শাসক, সেটা রাজ্যের শাসক হতে পারে, কেন্দ্রের শাসক হতে পারে। আর সেই জন্য কোথাও মনে হচ্ছে প্রধান বিরোধী দল এই রাজ্যের
তাদেরও শাসক তো ভয় পাচ্ছেন, কারণ এতদিন মোদী সরকার ছিল, এখন এনডিএ সরকার হয়েছে। হ্যাঁ, যদি সত্যি তো ঝাড়খণ্ড থেকে, পাঞ্জাব থেকে, উত্তরপ্রদেশ থেকে যদি লাখো লাখো মানুষ হাঁটতে শুরু করে, দিল্লির সিংহাসনও টলে যাবে। কোথাও মনে হচ্ছে শ্রেণী স্বার্থ বজায় রাখতে দিল্লির শাসক রাজ্যের শাসককে আসলে কলমে কোথাও, হ্যাঁ এটা আমার মানে, এটা তো আমি বহু জায়গায় লিখেওছি, এবং এটা সমস্তটাই একটা রাষ্ট্রশক্তি খেলা। হ্যাঁ, এবং এটা কোনো জায়গাতেই নয়। দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা করে, এখানে কি আমাদের গভর্নমেন্ট তার উল্টো কিছু করে? কিছু করে না তো। ক্ষমতাটা আমি প্রয়োগ করব, এই হচ্ছে আমার ছবি দেখা যাবে। হ্যাঁ, বন্দে ভারতে মোদির ছবি দেখা যায়, আমাদের রাস্তায় নামলেই মমতা ব্যানার্জির ছবি দেখা যায়। বেসিক আইডিওলজিটা তো এক, সেই জায়গাটাতে তো কোনো তফাৎ নেই। এবং এই সঙ্গে আমার এখন যেটা মনে হয়, যেহেতু আমি কারো নুন খাই না, সেই জন্য আমার গুণ গাইবার কোনো বাধ্যবাধকতা নেই। আমি যেটা মনে হয় যে জুডিশিয়ারিও এটার সঙ্গে যুক্ত হয়েছে, যে কথাটা আমি বারবার বলতে যাচ্ছিলাম। খুব বিপজ্জনক কথা বলেন। হ্যাঁ, খুবই বিপজ্জনক কথা। এবং কিন্তু এই বিপদের মধ্যে আমরা আছি। চিফ জাস্টিসের বাড়িতে যখন পুজোয় প্রাইম মিনিস্টার যাচ্ছেন, মিডিয়াকে কেন সেখানে অ্যালাউ করা হয়েছে? সেই ছবিটা দেওয়ার জন্যে তো, সেই ছবিটা দেওয়ার জন্যে যে যাতে বোঝা যায় যে চিফ জাস্টিসের সঙ্গে পিএম এর খুব ভালো একটা সম্পর্ক। সেটা তো আমাদের জানবার কথা নয়। হ্যাঁ, এবং গতদিন যেটা আমরা এখন লাইভ স্ট্রিমিংটা দেখতে পাই বলে, গতদিন আমরা যেটা দেখলাম সেটা সম্পূর্ণ এড়িয়ে গেল সুপ্রিম কোর্ট। পুরো বিষয়টা যখনই বলা হচ্ছে যে এই 7 জনকে কেন সাসপেন্ড, তারা যদি এখন পদে থাকে তাহলে ডাক্তাররা ফিরবে কি করে, এ প্রশ্নের কোনো জবাব নেই। বললেন যে সময় কম, কিন্তু একটা প্রশ্ন আপনাকে না করে পাচ্ছি না। এই যে ধরুন ডাক্তারের, জুনিয়র ডাক্তার, এরা মেধাবী, এরা তীক্ষ্ণ মেধাবী, এরা স্পষ্টভাষী, এবং আমি বিশ্বাস করি তাদের রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ওরা মঞ্চে কোনো রং দিচ্ছে না। যে 4 জন রয়েছে সেই 4 জনের আলাদা আলাদা মতাদর্শ থাকতেই পারে, কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে রাজনৈতিক লড়াইতে যেমন একটা ইস্যু ভিত্তিক লড়াই হয়, সেক্ষেত্রে এরা, বিশেষ করে আপনি দেখছেন আজকে 2 নম্বরে স্বাস্থ্য সচিবের কথা বলছেন, আগের দিন কিন্তু স্বাস্থ্য সচিব ওদের অরিজিনাল কিন্তু সেটা তো সমঝোতাতে দাঁড়াতে পারেনি। হ্যাঁ দেখো, সমঝোতা বলাটা ভুল হলো, আলোচনায় দাঁড়াতে পারেনি না। ডেফিনেটলি ওদের মধ্যে একটা বোধও কাজ করছে যে আমরা লোককে মানে হেলথ সার্ভিসটা পৌঁছে, স্বাস্থ্য সচিব তো হেলথ সার্ভিস পৌঁছে দেয় না, জুনিয়র ডাক্তাররা পৌঁছে দেয়। এখন এই বোধটা ওদের মধ্যে খুব কাজ করছে, আমি যেটুকু যা বুঝেছি। যে জন্য ওরা শুধু গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক তা নয়, ওরা ওই অবস্থান মঞ্চে অভয়া ক্লিনিক করেছিল। হ্যাঁ, যে আমাদের কাজটা আমাদের করে যেতে হবে, এইটা তো ওদের ভেতরে আছে। অবশ্যই আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বললেন, এই কথাগুলো এই মুহূর্তে আর কেউ বলছেন না। আপনার সাহসিকতাকে বাহবা জানাই, যে বিচার ব্যবস্থা এবং গোটা ব্যবস্থাটা আপনি তুলে ধরেছেন। আমি খুব দ্রুত চলে যাব। আমি আপনার বিভিন্ন ধরনের মিম দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়াতে, আপনি ভাইরাল। আপনার তৃণমূলের মহিলা, বিশেষত যারা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে এসেছেন, তাদের কটাক্ষ করছেন। আবার দেখতে পাচ্ছি তৃণমূলের যুব আইকন তার রূপের প্রশংসা করছেন। মানে আমি ব্যাপারটা বুঝতে চাইছি আপনার কাছ থেকে। প্রথম কথা দেখো, আমার ফার্স্ট অফ অল আমি কিন্তু কোনো রাজনৈতিক দল থেকেও আসছি না। দেখো, প্রথম কথা, রচনা ব্যানার্জি বা ঋতুপর্ণা এরা যে কাজটা করেছে, একটা মা যখন তার মেয়েকে হারিয়ে ফেললো এবং সেখানে কাঁদতে বসলো, শাক বাজাতে বসলো, সেই কাজটাকে আমি ডেফিনেটলি কন্ডেম করেছি। এইবার কি হলো, আমি যে যুব নেতা যে একটা বললেন যে অভিষেক ব্যানার্জিকে সম্পর্কে আমি ভালো কথা বলেছি, সেটা শুধু অভিষেক ব্যানার্জি না, ব্যাপারটা কি হচ্ছে, এখানে একজন, আমি রাস্তাতে বেরিয়েছি, তখন সাংবাদিক এসে সে আমাকে একাধিক প্রশ্ন করতে লাগলো। এবার সেখানে সে বলছে তোমার কাকে ভাল লাগে, একে ভাল লাগে না, ওকে ভাল লাগে, অল অফ আ সাডেন মানে আউট অফ ট্র্যাক, মানে যেটা মানে ইরিলেভেন্ট কোশ্চেন অনেকগুলো। তখন সেই হিসাবে আমি বললাম, তো যদি এখন বলছে তোমাকে দেবাংশুকে ভাল লাগে না অভিষেক ব্যানার্জিকে ভাল লাগে না দেবকে ভাল লাগে না একে ভাল লাগে, তো তখন আমি বললাম তুমি এই ধরনের কোশ্চেন করছো কেন?
কেন তুমি কি আমার জন্য পাত্র দেখছো? তখন বলছে না না তুমি বলো না বলো না, এরকম করে সাংবাদিকরা যেমন পরপর কোশ্চেন করে যায়, তখন আমি সেটা ক্যাজুয়ালি বলেছি। শুধু তাই না, সাংবাদিকতারও তফাৎ থাকে, আমি এই প্রশ্ন আপনাকে করব না। না এবার সেটা করার পর তারপর সে কিন্তু আবার এটাও জিজ্ঞেস করছে সিপিএম এর কোন নেতাকে ভালো লাগে, বিজেপির কোন নেতাকে ভালো লাগে। আমি এখানেই বলছি, এখানে আমি আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে, এই কারণে, তার কারণ এই সুযোগে আরজি করের ঘটনাতে অনেকেই লঘুভাবে দেখছেন। সাংবাদিকতাতেও আমি আপনাকে খুব গর্বের সঙ্গে বলছি, বেশ কিছু ইউটিউবার আছে জানেন, এত সাহসিকতার সঙ্গে কাজ করছে, তার কাজ দেখে মুগ্ধ হয়ে যায়। মানে আপনি কিন্তু ভাববেন না যে ইউটিউব বা ডিজিটাল মিডিয়া বা টেলিভিশনের সাংবাদিকরা সবাই এরকম। অনেকে না জীবনের ঝুঁকি নিয়ে নোটিশ, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কাজ করছে। তবে আমার এটাই ভালো লাগছে, আপনি যে কথাটা আমার এটা জানার ছিল, আপনি সে কথাটা খুব সুন্দরভাবে উত্তর দিলেন যে কি হয়েছিল। কোথাও কি মনে হচ্ছে যে কিছু একটা হবে? কিছু একটা হবে বলতে মানে অবশ্যই আরজি করের বিচার। এখন তো প্রথম কথা অর্ধেক তো প্রমাণ লোপাট হয়ে গেছে, যেটা আমরা দেখতে পেয়েছি। এখন সিবিআই যেটুকু যতটুকু পাচ্ছে সেটা তারা খামবন্দি করে দিচ্ছে, আমরা সাধারণ মানুষ সেগুলো জানতেও পাচ্ছি না। ইভেন সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংও যখন বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারপরেও দেখুন আজকে কি হচ্ছে না হচ্ছে, কতদূর এই প্রোগ্রেস হচ্ছে, সেগুলো আমাদের সবার কাছে এটা অজানা। অবশ্যই আমি একটু সম্রাজ্ঞীর কাছে চলে যাবো। সম্রাজ্ঞী, কি মনে হয়, আমরা সবাই গলা ফাটিয়ে চিৎকার করছি, মানে আমি সবাই মানে এখানে আমি আমাকে বলছি না, আমি যে করছিও না তাও নয়, আমি আমার কাজটা করছি, কিন্তু এবং এই বিষয়ে আমি একটু বলেই রাখি, এই পুরো বিষয়টা কিন্তু আমি নিরপেক্ষ নই, নিরপেক্ষ সাংবাদিক নই। তার কারণ আরজি করের ঘটনা আমারও সাংবাদিক জীবনকে আলোড়িত করেছে, এটা আমি বলবো না। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু এই আরজি করের ঘটনায় কেঁপে গেছে। কোথাও কি মনে হচ্ছে এত মানুষ, কিছু একটা হবে এবার? 2 মিনিট সময় আছে, একটু এর আগে থেকে শুরু করতে চাই। প্রথমেই ঋতব্রতদা আমি একটু অভিনন্দন জানাতে চাই বোলান্দিকে আজকে আনার জন্য, কারণ যে জায়গাটা দিয়ে শুরু করলেন যে আজকে শঙ্খবাবু নেই, মানে আমার বোলান্দির কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, যে কারণে আমি বাহবা জানাতে চাই যে এখন মানুষ মুখ খোলার আগে 4টে অঙ্ক কষে মুখ খোলে। এবং এই যে বিক্রি হওয়ার কথা বলছেন, আমি শুরুতেই যে কথাটা বলতে চাই কিছু হবে কিনা সেই প্রসঙ্গে আসার আগে, যে আমরা একটা ইংরেজির প্রভাব শুনেছি না, আজ ইউ সো সো ইউ রিপ। আমার না দৈনন্দিন ক্ষেত্রে এটা মনে হয়, হ্যাঁ আমি পারি দলগুলোর দিকে আঙুল তুলতে পারি, নেতা নেত্রীদের দিকে আঙুল তুলতে পারি, এই মুহূর্তের রাজনৈতিক পরিকাঠামোর দিকে আঙুল তুলতে পারি, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি আঙুলটা আমার দিকেও তুলতে চাই। আমি যেমন নরেন্দ্র মোদীর ছবি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখি, আমরা জানি আজকে আমরা সারাদিনে কতগুলো সেলফি তুলি। এটা না একটা সময়ের অবস্থানেরও ঘটনা, যে এই মুহূর্তে বিজ্ঞাপনটাই কিভাবে চলে, এবং সেটা রিপ্রেজেন্টেশন মানে শুধু নেতা নেত্রীদের রিপ্রেজেন্টেশন, আমরা সেলফ রিপ্রেজেন্টেশন করছি সারাক্ষণ ধরে, এবং এটা একটা সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গেছি। এবং আজকে আমরা সরকার কি করে বদলাবো বা কি করে সরকারকে রাখবো, কারণ আপনি তো নিজেই বলেছেন যে আজকে অনেকে মাসোহারা পাচ্ছে, এবং সেটা কি আজকে পাচ্ছে না চিরকাল পেতো। কারণ আমার কিন্তু মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে ধরুন আমরা যখন দেখলাম যে একটা 34 বছরের শাসন শেষ হচ্ছে, একটা সময় অবধি না আমার অন্তত মনে হতো যে ও মানে একটা বৃহত্তর অংশ যাদেরকে আমরা ভীষণ লুক আপ টু করতাম, যাদের লেখা পড়তাম, যাদের অভিনয় দেখতাম, নানান কিছু, যে তারা বুঝি সকলে বামপন্থী। আমরা দেখলাম 2011 পরবর্তী সময় যে তারা সকলে বামপন্থী নন। আমরা আজকে আবার দেখছি যে তারা বোধহয় সকলে তৃণমূলপন্থীও নন। ফলে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি তারা সকলেই সরকারপন্থী। যখন বুঝতে পারেন না যে এই সরকারটা চলে গিয়ে কি অন্য সরকার আসবে না কি হবে, তখন তারা একটা মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন। কারণ আমার মনে হয় আজকে যে ধরনের প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্ন আগেও উঠতে পারতো, সেই প্রশ্ন আগে ওঠেনি, সেই প্রশ্ন আজকে উঠছে। তারপরেও দাঁড়িয়ে হ্যাঁ আমি আশাবাদী যে হয়তো কিছু একটা হবে। মানে আমি এইটুকু বলতে চাই যে অন্তত মানুষ দুটো প্রশ্ন করছে, সেখানে আমি এটাও বলবো যে সেই প্রশ্ন করার জায়গা দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে একেবারে এই আন্দোলনটা কোনো রকমভাবে রাজনৈতিক নয়, সেটা তো নয়, রাজনৈতিক তো বটেই, আমরা যারা বসে আছি আমরা প্রত্যেকে রাজনৈতিক, আমরা কোনো দল না করতে পারি কিন্তু আমরা রাজনৈতিক তো বটেই, ভীষণ রকম রাজনৈতিক আন্দোলন। এবং সেখানে যেটা আপনি বলছিলেন যে প্রত্যেকের ভিন্ন দলীয় ওরিয়েন্টেশন থাকতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই আন্দোলনটা একটা দিকেই যাচ্ছে। কিন্তু সেখানে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাইবো ঋতুপর্ণা, আমার ভাল লাগতো যে এই 10 দফার দাবিতে যদি নারী সুরক্ষার কথা আরেকটু বেশি করে আসতো। মানে এটা একটা
ডাক্তার কেন্দ্রিক যে 10টা দফার দাবি হয়েছে, আমি একজন নারী হিসেবে মনে করি যে তার মধ্যে যেহেতু এটা শুরু হয়েছিল এমন একটা ভাবে, যেখানে মানে আমার মনে আছে আমি প্রথম যেদিন ঘটনাটা রিপোর্টেড হয় আমি পরের দিন একটা মিছিলে হেঁটেছিলাম, মৈত্রেয়ীর ডাকা একটা মিছিলে। তো সেদিন কিন্তু ডেফিনেটলি জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নিয়ে আমরাও সরব, কিন্তু একই সঙ্গে এটা তো একটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট নিয়েও কথা হচ্ছে। আমরা যে টোটো চালকদেরও সুরক্ষা হোক, যে মহিলা যে মেয়েগুলো আজকে তিলোত্তমার নামে এবং যেখান থেকে কিন্তু আমাদের বিশাখা গাইডলাইন এসেছিল, মানে বিশাখা গাইডলাইন তো এসেছিল ওরকম একটা মানে সাংঘাতিক ঘটনার প্রেক্ষিতে। ফলে আজকে আমি খুব খুশি হতাম যদি এই 10 দফা দাবির মধ্যে কোথাও একটা নারী সুরক্ষার কথাটাও বারবার উঠে আসতো। এবং ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট তো শুধু আজকে হাসপাতাল নয়, সেটা পুলিশ স্টেশনও কিন্তু হতে পারে। যে পুলিশদের দিকে আমি আঙুল তুলছি সেখানে মহিলা কনস্টেবলের সঙ্গেও কালকে সেটা হতে পারে। সুতরাং আমি বলতে চাইছি ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এবং নারী সুরক্ষা 10 দফার দাবি যদি 12 দফা দাবি হয় আমার অসুবিধে নেই, কিন্তু আমি সেটাই বেশি সমর্থন জানাই। অবশ্যই। মৌমিতা, আমার সময় খুব কম, আমি একবার আপনার কাছে চলে যাব। আপনার কি মনে হচ্ছে এত মানুষ বিভিন্ন, দেখুন আপনি একজন উদ্যোগপতি, একজন লেখিকা বোলান গঙ্গোপাধ্যায়, একজন সমাজকর্মী এবং এই সময়ের চিন্তাবিদ, এবং সুচিত্রাও রয়েছেন, অত্যন্ত তিনি বাগ্মী, খুব ভালোভাবে বলেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সবাই আপনারা তো কেউই সেই হিসেবে কোনো রাজনৈতিক পরিচয় আসেননি। কি মনে হচ্ছে যে এত মানুষের এত কিছু তীব্রতা, কিছু কি হবে? কিছু হবে বলতে দিদিরা যেগুলো বললো অবশ্যই, দেখুন মানে কোথাও তো একটা, আমি মৌমিতা আরো স্পষ্টভাবে আপনাকে প্রশ্ন করি, আপনাকে দেখে যেটা মনে হয় বা আপনার সম্পর্কে যা শুনেছি, আপনি তো নিজে উদ্যোগপতি, ব্যবসার কাজেই থাকেন সবসময়, এইভাবে সমাজ আর রাজনীতি নিয়ে এইভাবে আলোড়িত ইদানিংকালের মধ্যে হয়েছে? মানে এই ঘটনার আগে তো আমি কখনো দেখিনি সর্বসাধারণকে এইভাবে একসাথে সম্মিলিত হয়ে রাস্তায় নামতে, সত্যি দেখিনি। অবশ্যই, ঠিক আছে। আমি নিজেও আমি অনেক জায়গাতে অনেক মিছিলে আমি হেঁটেছি, ঠিক আছে, এবং সত্যি বলতে কি মানে আমি অবাক হয়ে গেছি, ছোট বাচ্চা থেকে শুরু করে তারা হয়তো কিছু বোঝে না, কিন্তু কোথাও গিয়ে এখন না বাচ্চারা বোঝে না বললেও ভুল হবে, বাচ্চারা অনেক কিছুই বোঝে। তাদেরকে যদি কিছু বলা হয়, মানে তাদেরকে সব কিছু খুলে না বললেও যদি কিছু ছোট করেও যদি কিছু বলা হয়, তারা অনেক কিছুই বোঝে। তো সেই বাচ্চাদের মধ্যেও যে আমি দেখেছি যে জাস্টিস চাওয়ার যে মানে ওদের মধ্যে যে কি বলবো মিছিলে হেঁটে যে বলছে যে জাস্টিস চাই, এর মধ্যে কোথাও যেন মানে ছোট 5 বছরের বাচ্চা থেকে শুরু করে আমি দেখেছি 80 বছরের বৃদ্ধাকেও দেখেছি, এবং মাঝরাতে আমি 2টোর সময়ও দেখেছি তারা দাঁড়িয়ে আছে মোমবাতি হাতে নিয়ে। কোথাও যেন সবাই চাইছে যে সমাজে একটা নারীদের একটা সুরক্ষা ফিরে আসুক, ঠিক আছে, এবং এই আন্দোলনটা যে হচ্ছে সেটা যাতে একটা ভালো মানে এটা যাতে রেজাল্ট পাওয়া যায় সেটা অবশ্যই মানে কামনা, মানে এটা আমরা চাই যে এটা হোক, ঠিক আছে, আর এটা যাতে সফল হয়। অবশ্যই। আমাদের সময় নির্ধারিত সময়ের বাইরে চলে গেছে, আমি খুব তন্ময় হয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম, কারণ এই মুহূর্তে এটাই খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্রর ভাষ্য শুনি, কিন্তু বেশ কিছু প্রশ্ন তো আমাদের মধ্যেও রয়েছে। তিলোত্তমা বলুন, অভয়া বলুন, বা যে নামেই তাকে ডাকা হোক না কেন, কোথাও তিনি আমাদের সবার মধ্যে বিরাজমান। যেমন দেবী দুর্গা আমাদের কাছে অনেকের কাছে প্রতীক, অনেকের কাছে উৎসব, অনেকের কাছে নিগুড় এক দার্শনিক তত্ত্ব, ঠিক সেরকমই এইবারকার দুর্গা পুজোতে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণে তিনি বারবার আমাদের আলোচনায় ফিরে আসছেন। শহর জুড়ে, আজকে গোটা শহর জুড়ে মহালয়ার আগে মানুষ নামছেন। সল্টলেকের করুণাময়ী হতে পারে, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা কলেজ স্কোয়ার হতে পারে, মিছিল হতে পারে, মৌন মিছিল হতে পারে, মোমবাতি মিছিল হতে পারে। আসলে মানুষ জাগছে। এসএসকেএমের সামনে দাঁড়িয়ে একজন 60 মহিলা তিনি আমাকে বললেন যে কোনো কিছু করে যদি প্রাণ বিসর্জন দিয়েও কিছু করে যেতে পারি, করার জন্যে বদ্ধপরিকর। তিনি কোনোদিনও কোনো মিছিলে হাঁটেননি, কোনো রাজনৈতিক সমাবেশে তো দূরের কথা, তিনি নির্বাচনের ক্ষেত্রেও অত্যন্ত অনীহা প্রকাশ করতেন ভোট দেওয়ার ক্ষেত্রে। তিনি এখন সচল হয়ে গেছে। কিন্তু কি অদ্ভুত অন্ধকার দেখুন, মূল স্রোতের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিছু করতে পারছে না। অনেকে ভেবেছিল দিল্লিতে বা পাঞ্জাবে একটা দল আছে, সেখানে শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত মানুষজন আছেন, তারা বোধহয় সেই রকম মডেলে হয়তো কিছু একটা করবেন।
না, তারাও করতে পারবেন না। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বাধ্যবাধকতার কারণে তারা এই রাজ্য সরকারের শাসক দলের বিরুদ্ধে তারা কিছু করবে না। তাহলে পথ কোথায়? যেখানে এখনো পর্যন্ত শাসক দল এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল আজকে মহালয়ার আগেও বুঝতে পারছেন না যে এই মহালয়া হতে চলেছে অন্যরকম মহালয়া, যেখানে কোনো বিরোধী নেই, যেখানে কোনো শাসক নেই, সেখানে কি হবে? অনেকে বলছেন নদীর স্রোত বা নদীর গতিপথ তৈরি করা যায় না, মানুষও ঠিক করে নেবেন। তার কারণ হিটলার, তার জন্ম হয়েছিল তথাকথিত বামপন্থীদের তাদের ব্যর্থতায়। সুতরাং মানুষই ঠিক করে নেবেন পরবর্তীকালে কি হবে। আমরা মুসোলিনি থেকে হিটলার তাদের পরিণতির কথা জানি। আজকে এক অদ্ভুত সময় আমরা দাঁড়িয়ে আছি। দেবীপক্ষের সূচনা, তার এখন পিতৃপক্ষ চলছে, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। পিতৃপক্ষ অনিবার্য, অসুরপক্ষ নয়, আবার দেবীপক্ষও অনিবার্য। পুরুষতান্ত্রিক সমাজে কি শুধু এর জন্য দায়ী? এই প্রশ্নটা যেমন উঠছে, আবার এটাও উঠছে নারী পুরুষ তারা একসঙ্গে শুভবুদ্ধি জাগিয়েই এই অন্ধকারের মধ্যে এগিয়ে যাবে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের মতামতের জন্য। আমি ধন্যবাদ জানাবো আপনার উপস্থিতির জন্য। এবং এই সন্ধিক্ষণ আমার মনে হয় বাংলার যে ইতিহাস রয়েছে দুর্গাপুজোর, সেই দুর্গাপুজোয় এই অধ্যায়টা থেকে যাবে। তার কারণ এবারকার কিন্তু মহালয়া একেবারে অন্য পরিপ্রেক্ষিতে হবে, যদিও ঘটনাগুলো নতুন নয়। নতুন যেটা সবার জেগে ওঠা আর রাজনৈতিক দলগুলোর ইচ্ছে মতো, অর্থাৎ জেগে ঘুমানো। আমি শেষ করছি আজকের অনুষ্ঠান। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। অন্যান্য খবরের জন্য আপনারা চোখ রাখুন আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।